এমএলএ শওকত মোল্লা আমাকে ধর্ষণ করে। ওরা যখন যেভাবে ডাকবে আমাকে সেইভাবে ওনাদের কাছে যেতে হবে। আচ্ছা, যেমন কি দিনের পর দিন আপনার উপর অত্যাচার চলতো? একদম দিনের পর দিন গাড়ি পাঠিয়ে দিত, যখন যেখানে মন হতো ওদের সেখানে আমাকে গাড়ি পাঠিয়ে দিয়ে নিয়ে যেত। শওকত মোল্লার গ্রেপ্তারিতে আমি অন্তত খুশি হয়েছি, তার কারণ তৃণমূলের যারা ধর্ষণ করেছেন, যারা খুন করেছেন, যারা দুর্নীতি রাহাজানি করেছেন, তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সরকার, পুলিশ এবং প্রশাসন পদক্ষেপ নেবে, এটাই বাস্তব এবং এটাই আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও অতীতের সরকার, আগের সরকার বা আগের পুলিশ কোনো রকমভাবে কোনো সদিচ্ছা দেখায়নি এবং পুলিশের দায়িত্ব পালন করেননি, যার জন্য আগের সরকার বা আগের পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছিল। তৃণমূল কংগ্রেসের কথা মতো পুলিশ এবং প্রশাসনটা চলতো। আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ তৃণমূলের বিরুদ্ধে বা যারা চোর তৃণমূলী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন আইনতভাবে। এটা অপ্রত্যাশিত কিছু না, এটা অনভিপ্রেতও না, এটা প্রত্যাশিত, এটা কাঙ্ক্ষিত। আমরা এটা আগেই আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আগের পুলিশ কোনো রকমভাবে নিরপেক্ষ স্বচ্ছ ভূমিকা পালন করতে পারেননি। আগের যে পুলিশ, তৃণমূলের আমলের যে পুলিশ, সেই পুলিশ তার নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি, যার জন্য তৃণমূলের চোরগুলো, ডাকাতগুলো, ধর্ষকগুলো, খুনিগুলো বহাল তবিয়তে মাথা উঁচু করে সমাজের মাটিতে ঘুরে বেড়াতো এবং যারা অত্যাচারিত হতেন তারাই লুকিয়ে তাদেরকে জীবন বাঁচিয়ে থাকতে হতো। তো শওকত মোল্লার গ্রেপ্তারি এক কথায় পশ্চিমবঙ্গের মানুষ খুশি হয়েছেন। এবং শওকত মোল্লা শুধু গ্রেপ্তারি না, আমরা বামপন্থীরা দাবি জানিয়েছি যে শওকত মোল্লা তাকে যেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ এবং প্রশাসনের দায়িত্ব সেই অভিযোগের সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করা। আমরা দাবি জানাচ্ছি এবং আমরা আশা করছি যে পুলিশ যেমন শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছে, তেমন ঠিক পুলিশ সঠিকভাবে, নিরপেক্ষভাবে, স্বচ্ছতার সঙ্গে কোনো রকম পক্ষপাতদুষ্ট আচরণ না করে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করবেন। তদন্ত করে তার বিরুদ্ধে চার্জশিট জমা দেবেন এবং বিচার প্রক্রিয়া যাতে ঠিকঠাক চলে এবং শওকত মোল্লা যাতে চূড়ান্ত পর্যায়েতে গিয়ে ফাইনালি যাতে সে দোষী সাব্যস্ত হতে পারে এবং তার যাতে ফাইনালি জেল জরিমানা কিছু হয়, সেই ব্যবস্থাটা পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকারের পুলিশ সে ব্যবস্থাটা আশা করি করবে। তা না হলে যদি এমনটা হয় যে কয়েকটা দিন জেলের মধ্যে আটকে রাখলাম, 2 মাস, 1 মাস, 3 মাস জেলে থাকলো, পার্থদের মতো, মদন মিত্রদের মতো, কুণাল ঘোষের মতো বা অনুব্রত মণ্ডলদের মতো কয়েক মাস জেলে থাকলো, তারপরে বুক ফুলিয়ে জেল থেকে বেরিয়ে আসলো, সিবিআই বা এনআইএর আইনজীবীরা কোর্টে দাঁড়িয়ে বলে দিল যে কোনো রকম তথ্য প্রমাণ কিছু পাচ্ছি না, শওকত মোল্লার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন করে কোনো রকম প্রুফ, কোনো এভিডেন্স পাচ্ছি না, এমনটা যেন না হয়। ওই মানুষের জনরোষ থেকে মানুষের মাইন্ডকে ঘোরানোর জন্য শওকত মোল্লাকে সাময়িক কালের জন্য জেলে ঢুকিয়ে দিলাম, কিছু মানুষ খুশি হয়ে গেল, কয়েক মাস পরে শওকত মোল্লার সঙ্গে ডিল করে নিলাম, কয়েক কোটি টাকা ডিল করলাম, করে আমি ইনভেস্টিগেশন এজেন্সির লোক, আমরা আইও বা পুলিশের দায়িত্ব সহকারে রিপোর্ট দিয়ে দিল যে শওকত মোল্লার বিরুদ্ধে কোনো রকম অভিযোগের কোনো রকম সারবত্তা পাচ্ছি না, কোনো গ্রহণযোগ্যতা পাচ্ছি না বা কোনো তথ্য প্রমাণ পাচ্ছি না, তার ভিত্তিতে কোর্ট বিচার করলো, করে তাকে জামিন দিয়ে দিল। এমনটা যেন না হয়। এই বোঝাপড়া যদি হয়, এই গোপন বোঝাপড়া যদি হয়, এই টাকার খেলা যদি ভেতরে চলে, তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবেন, তখনও কিন্তু মানুষ আবার প্রতিবাদে গর্জে উঠবে। শওকত মোল্লা ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পরে প্রথম পঞ্চায়েত ভোট 23 সালে আমরা দেখেছিলাম ভাঙড়ে 83টা প্রার্থী নমিনেশন করতে গিয়ে কিন্তু নমিনেশন করতে পারেনি এবং 9 জনের প্রাণ যায়। সেই সব মামলা নিয়ে নওশাদ সিদ্দিকী বলছেন যে ওকে সূর্যের আলো দেখতে দেবে। হ্যাঁ, ক্রিমিনাল আইনের বেশিরভাগ ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট আছে, আমাদের আইনে আছে, লিমিটেশন অ্যাক্ট আছে। সেই অ্যাক্টে ক্রিমিনাল কেসের কিছু কিছু বিধান রয়েছে, কয়েকটা ছোটোখাটো অভিযোগ ছাড়া সেগুলো একটা লিমিটেশন পার করে যায়, তারপর অভিযোগ করা যায় না। কিন্তু যেহেতু আপনারা বললেন যে খুনের অভিযোগ রয়েছে, কোথাও কোথাও চুরি করার অভিযোগ রয়েছে, কোথাও কোথাও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, এই সমস্ত অভিযোগগুলোর পরবর্তীকালে 2021 সালে যদি 23 সালের ঘটনা আজকে 26 সালে এসেও অভিযোগ করতে পারেন। নওশাদ সিদ্দিকী যে কথা বলেছেন, তিনি নিশ্চয়ই আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই জানিয়েছেন এই সমস্ত মামলা চাইলে এখনও নতুন করে অভিযোগ করতে পারেন। অভিযোগ করে সেই অভিযোগে তদন্ত হবে এবং শওকত মোল্লাকে যদি যেই মামলাতে বর্তমানে উনি গ্রেপ্তার হয়েছেন সেই মামলাতে উনি যদি জামিন পেয়েও যান, তাহলেও পরবর্তীকালে যে এফআইআর হবে, প্রিভিয়াস ডেটে যে ঘটনা ঘটেছে আগে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি এখন কোনো বর্তমানে অভিযোগ হয়, কোনো এফআইআর হয়, যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা অভিযোগ করেন, সেই অভিযোগের ভিত্তিতে নতুন করে অভিযোগ এফআইআর দায়ের হবে, পুলিশ এফআইআর করবেন, করে ইনভেস্টিগেশন শুরু করবেন। সুতরাং শওকত মোল্লা যেই মামলাতে বর্তমানে গ্রেপ্তার হয়েছেন, সেই মামলাতে যদি উনি 2-3 মাস পরে জামিন পেয়েও যান, তাহলেও এই মামলাতে নতুন করে আবার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা থাকছে। গ্রেপ্তার হতেই পারে আইন অনুযায়ী, আইনের বিধান অনুযায়ী। সুতরাং যেটা আপনি নওশাদ সিদ্দিকী বলেছেন, সেটা আইনসঙ্গত কথাই উনি বলেছেন, আইনের দৃষ্টিকোণ থেকেই বলেছেন। আমি একজন আইনজীবী হিসেবে আপনার নওশাদ সিদ্দিকীর এই কথাটাকে আমি আইনের দৃষ্টিকোণ থেকে বলছি। এর বৈধতা রয়েছে, এর লিগ্যালিটি রয়েছে এবং এর আইনি বিধান রয়েছে, সেই বিধান নিয়ে আমি কথা বলেছি। মমতা ব্যানার্জি বলেছিল ভোট প্রচারে গিয়ে শওকত মোল্লা ডানহাত, ভাঙড়ের মানুষ কিন্তু ডানহাত মমতা ব্যানার্জি কেটে দিয়েছে। ভাঙড়ের মানুষ যেমন ডান হাত কেটেছেন, এবার এখনো পর্যন্ত শওকত মোল্লা জেলে ঢুকেছেন। আমাদের কথা খুব স্পষ্ট কথা, আমরা আগেও যে কথা বলেছি, এখনও বলছি, আগামী দিনেও সেই একই কথা বলবো। শওকত মোল্লা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত হয়ে থাকে,
আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমার দুটো হাত, একটা ডান হাত একটা বাম হাত। আমি যে ডান হাতে যে কাজটা করছি আমিই করছি, বাম হাতে যে কাজটা করছি আমিই করছি। সুতরাং আমার ডান হাত কি কাজ করছে, আমার স্নায়ু, আমার মস্তিষ্ক, আমার বিবেক, আমার বুদ্ধিতে কাজে লাগিয়ে আমি অ্যাপ্লাই করছি, বাম হাতটাও আমি কাজে লাগাচ্ছি। সুতরাং তাহলে আমি যখন ব্যক্তি এসকে বাবুলাল, আমি যখন অ্যাডভোকেট এসকে বাবুলাল, আমার যখন দুটো হাত আমি কাজে লাগাচ্ছি, দুটো হাতকে আমি ব্যবহার করছি কোনো কাজে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত যদি শওকত মোল্লা হয়ে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম হাত নিশ্চয়ই কেউ একটা আছেন, তার বাম হাতটাও নিশ্চয়ই তার অস্তিত্ব রয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাতে যে কাজটা হচ্ছে বাম হাত জানতে পাচ্ছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পাচ্ছেন, আর ডান হাত যে কাজটা করছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পাচ্ছেন। তাহলে শওকত মোল্লা এতদিন পর্যন্ত যে কাজগুলো উনি করেছেন, চুরি থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, শ্লীলতাহানি থেকে শুরু করে, খুন থেকে শুরু করে, বোমাবাজি থেকে শুরু করে, বুথ জ্যাম, ছাপ্পা ভোট, বুথ দখল, হুমকি দেওয়া, এই সমস্ত কাজগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন আমি জানতাম না বা জানিনি বা শুনিনি বা আমাকে কেউ জানায়নি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন বা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দলের নেতারা, দলের নেতৃত্বরা মমতার কান পর্যন্ত পৌঁছাতে পারতো না কোনো কথা, বা ঘনিষ্ঠ মহলে বলতো, বা অভিষেক সেখানে বাধা তৈরি করতো, ডিস্টারবেন্স তৈরি করতো, এটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণিত হচ্ছে। তার কারণ একটা দলের মধ্যে কর্মীদের, নেতাদের বিক্ষোভ, ক্ষোভ যখন একটা পাহাড় প্রমাণ হয়ে যায়, যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখনই কিন্তু বিস্ফোরণটা ঘটে। যেমন আজকের দিনে দাঁড়িয়ে 22 জন এমপি চলে গেল বিক্ষুব্ধ, আপনার 60 জন এমএলএ চলে গেল বিক্ষুব্ধ। এটা তো আর একদিনে বিক্ষুব্ধ হয়ে যায়নি। অবশ্যই এদের তৃণমূল ছাড়ার পিছনে ব্যক্তি স্বার্থ রয়েছে, অবশ্যই এই সমস্ত এমপি এমএলএগুলোর ক্ষমতার লোভ রয়েছে। কিন্তু ক্ষমতার লোভ যেমন রয়েছে, ব্যক্তি স্বার্থ যেমন রয়েছে সত্য কথা, তেমন একই সঙ্গে এটাও সত্য কথা যে ওই সমস্ত এমএলএ এমপিগুলো দলের কাছে এতদিন পর্যন্ত মুখ খুলতে পারেননি। সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপে হোক, ভয়ে হোক, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে বা চাপে হোক, তারা মুখ খুলতে পারছিলেন না। তাহলে এতদিন পর্যন্ত মুখ খোলার মতো পরিবেশ পেয়েছেন, তবেই তারা মুখ খুলেছেন। পাশাপাশি তারা দল থেকেও সরে গেছেন, দল ত্যাগ করেছেন, দল থেকে বিধায়ক এমপি। সুতরাং এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতি হচ্ছে, এই এত কেলেঙ্কারি হচ্ছে, এত খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, উনি জানতেন না? একথা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি সবটাই জানতেন, শুধুমাত্র ক্ষমতার লোভে, শুধুমাত্র অন্যায়ের বিচার করতে গেলে তৃণমূল দলটা অনেক আগেই উঠে যেত। 26 সালে তো উঠলো, 2026 সালে, 26-এর অনেক আগেই উঠে যেত। সুতরাং ক্ষমতার লোভটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতে জাঁকিয়ে বসেছিল। এই ক্ষমতা থেকে সরে যাব, ক্ষমতা থেকে হেঁটে যাব, যদি ঠিকঠাক তদন্ত বা ইনভেস্টিগেশন হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাটা অনেকদিন আগেই চলে যেত। সেই আশঙ্কা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কোনোরকম কোনো অন্যায়ের বিচার করেননি, করার চেষ্টাটুকুও করেননি। এই যে শওকত মোল্লাকে যে শওকত মোল্লাকে যে কিসে মানে যে হেফাজতে নিয়েছে নাই, বোমা বিস্ফোরণ, একজন মানুষ মৃত্যু ঘটে, এই কেসে থেকে কি জামিন পেতে পারে বলে মনে করছেন? এনআইএ গ্রেপ্তার করলে, ইডি গ্রেপ্তার করলে, সিবিআই গ্রেপ্তার করলে, এই সমস্ত সেন্ট্রাল যেগুলো আছে এজেন্সিগুলো, এনফোর্সমেন্ট এজেন্সি, এরা গ্রেপ্তার করলে তদন্ত প্রক্রিয়া একদম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জামিন পায় না বা জামিন পাওয়ার পরিবেশ তৈরি হয় না। জামিনটা তো শুধুমাত্র অভিযুক্তের উকিলবাবু বললেন, জজ সাহেব জামিন দিয়ে দিল, এটা তো না। যখন একটা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, সেই গ্রেপ্তারির কারণ, এফআইআর, ইনভেস্টিগেশন রিপোর্ট বা চার্জশিট, সমস্ত কিছুর ওপর সরকারি উকিলবাবুর বক্তব্য, সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করে জামিন হয়, জামিন পায় একজন অভিযুক্ত, জেলবন্দি। সুতরাং এই মামলাতে এনআইএ যদি গ্রেপ্তার করে থাকে, এই মামলার জল অনেক। আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমরা যারা অন্যায়, অপশাসন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলাম তৃণমূলের শাসনাধীনে, আমরা খুশি হয়েছি। যারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিল, যারা চুরি, ডাকাতি, রাহাজানি এবং দুর্নীতির সঙ্গে যাদের ওতপ্রোত সম্পর্ক, তারা শওকত মোল্লার গ্রেপ্তারিতে অখুশি হয়েছেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি একজন বামপন্থী মানুষ, আমি একজন বাম মনস্ক।